আজকে ছুটির দিনে চলে এসেছি পোড়ামাটির মন্দির ও রানীর ঘাটের দেশ হালি শহরে। সাধক রামপ্রসাদ এবং রানী রাসমণির বাড়ি ও বাংলার মধ্যযুগীয় ঐতিহ্য ভাণ্ডার এই পর্যটন শহর হালি শহর। কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা চলে আসতে পারেন হালি শহরে, অথবা শিয়ালদা থেকে কল্যাণীগামী বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে আপনি হালি শহরে আসতে পারেন, বা নৈহাটি লোকালেও আপনি হালি শহরে আসতে পারেন। তবে নৈহাটি লোকালে আসলে নৈহাটিতে নেমে সেখান থেকে টোটো ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা নেবে, আপনাদেরকে হালি শহরে নিয়ে। এই শহরে এসে বুঝলাম যে এই শহরের ইতিহাস মধ্যযুগীয়, ছিমছাম সুন্দর পরিষ্কার এই শহর। হালি শহরে স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করলাম, আর অটো রিজার্ভ করে পৌঁছে গেলাম রামপ্রসাদের ভিটেতে। একদা বিখ্যাত কবি, ধর্মীয় ব্যক্তিত্ব সাধক রামপ্রসাদ, তার রচিত গান ও কবিতা কালী সঙ্গীত নামে পরিচিত। রামপ্রসাদ ১৭২০ সালে এখানে জন্মগ্রহণ করেন, তবে তার মৃত্যুর পরে তার ভিটে পরিত্যক্ত অবস্থাতেই ছিল। রামপ্রসাদের সে আদি ঘর এখন আর নেই। সেই জায়গাতে একটি সমতল ছাদযুক্ত মন্দির তৈরি করা হয়েছে স্থানীয় ট্রাস্টের উদ্যোগে। এই সমতল ছাদের মন্দিরের ভিতরেই আছে দেবী কালীর মূর্তি, আর আছে কবির অবক্ষ মূর্তি। মন্দিরের ভিতরে দেবী কালী মূর্তির কোনো রকম ছবি বা ভিডিও করা বারণ, তাই আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। মন্দিরের পাশেই রয়েছে পঞ্চবটী, যেখানে রামপ্রসাদ পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। এই সেই পঞ্চবটী। চত্বরে বট, বেল, আমলকি, অশোক এবং পিপুল গাছ আছে, যে ৫টি গাছ নিয়ে পঞ্চবটী বন। এই মন্দিরে মায়ের অন্নভোগের ব্যবস্থা আছে, তবে মাথাপিছু অন্নভোগের টিকিটের দাম হচ্ছে ৬০ টাকা। ৯টা থেকে ১০টার মধ্যে এসে সেই অন্নভোগের টিকিট কাটতে হয়। আর ১টার সময় এই মন্দিরের পাশেই এখান থেকে অন্নভোগ দেওয়া হয়। আর সামনের এই ঘরটি হচ্ছে কবির ধ্যানের ঘর। মন্দির থেকে বেরিয়ে ৫০০ মিটার হাঁটলে চোখে পড়বে নদী আর রামপ্রসাদ ঘাট, যেখানে প্রতি বছর কবি দেবী কালীকে বিসর্জন করতেন। ঘাটে যাওয়ার পথে দেখতে পেলাম ঘাটে সিঁড়ির দেওয়ালে রামপ্রসাদের সুন্দর রঙিন সচিত্র জীবন কাহিনী। রামপ্রসাদের সচিত্র জীবনী দেখতে দেখতে নদীর দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল দেবী কালীর একটি বিসর্জনের দৃশ্য। সেই দৃশ্যর কিছুটা ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। রামপ্রসাদের ঘাট থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে চোখে পড়ল হালি শহরের জোড়া পাঁচচূড়া শিব মন্দির। তবে মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের অভাব এবং খুবই দুঃখজনক অবস্থায় মন্দিরগুলো দেখতে পেলাম। হালি শহর পৌরসভার ভবনের কাছে বরেন্দ্র গলি নামে একটা ছোট্ট গলি আছে। সেই গলির ভেতরে এই আটচালা মন্দিরটি আছে,
যা নন্দকিশোর মন্দির কমপ্লেক্স নামে পরিচিত। তবে মন্দিরগুলোর খুবই দুঃখজনক বাজে অবস্থাতে রয়েছে। এত পুরনো ঐতিহাসিক এই আটচালা মন্দির, গাছপালা এমনকি গাছের শিকড় দিয়ে ঢেকে গেছে যে মন্দিরটি ভালো করে বোঝাও যাচ্ছে না। সব মন্দিরগুলোই পোড়ামাটির এবং টেরাকোটার কাজ রয়েছে, যা প্রায় নষ্ট হতে বসেছে। এটা হালিশহরের শ্রী শ্রী গোলকেশ্বরী কালী মন্দির ও শ্রী শ্রী গঙ্গাশ্বর শিব মন্দির। মন্দিরের পাশেই সুন্দর শিব মন্দির। এখানে মন্দিরে এসে জানতে পারলাম যে দেবীর এই মূর্তির অর্ধেকটা মাটির নিচে এবং উপরের বাকি অংশটা মাটির উপরে, তাই জন্যে একে অনেকে অর্ধকালী বলেন, কিন্তু এটা এই কালী মন্দির গোলকেশ্বরী কালী মন্দির নামে বিখ্যাত। হালিশহর থেকে রানী রাসমণির ঘাট খুব কাছেই, হার্ডলি 5-10 মিনিটের রাস্তা। তাই অটো নিয়ে বেরিয়ে পড়লাম রাসমণি ঘাটের উদ্দেশ্যে। রানী রাসমণি ঘাটের কাছে এসে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। এ মন্দির যেন একদম দক্ষিণেশ্বরের মন্দির। খোলামেলা গ্রাম্য পরিবেশে গঙ্গা নদীর খুব কাছে এই মন্দির তৈরি হয়েছে, আর এই মন্দিরের সাথে জড়িয়ে আছে রানী রাসমণির শৈশব স্মৃতি। গঙ্গা নদীর একদম পাশে দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণে তৈরি এই মন্দির। এই গ্রাম রানী রাসমণির জন্মস্থান, তাই তার নাম অনুসারে এই ঘাটের নামকরণ হয় রানী রাসমণি ঘাট। প্রত্যেক 1 জানুয়ারি এখানে কল্পতরু মেলা হয়, আর হাজির হন হাজার হাজার মানুষ। এখানে মন্দিরে নিত্য পুজো ও সন্ধ্যা আরতি হয়ে থাকে। এই মন্দিরের গর্ভগৃহে দেখলাম শ্রী শ্রী জগন্মাতার পুরনো স্মৃতি মন্দির। এই মন্দিরের দ্বিতল কক্ষে স্থাপন করা হয়েছে মাতৃমূর্তি। নিচের জায়গাটি অনেকটাই খোলামেলা, সিঁড়ি দিয়ে উপরে উঠলে মূল মন্দিরের গর্ভগৃহ। ভেতরে মা কালীর বিগ্রহ, কোষ্ঠী পাথরে গড়া মায়ের মুখ, দক্ষিণমুখী বলে মাকে এখানে দক্ষিণা কালী বলা হয়। দেবী দর্শন করে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। এই নদী বয়ে চলেছে সেই অতীতকাল থেকে। উজান ও ভাটা জীবনের ওঠানামার মতোই ভাবে বয়ে চলেছে এই নদীর প্রবাহ। এই নদীর পাড়ে জড়িয়ে রয়েছে কত পুরনো যুগের আদি অন্ত কাহিনীর কথা। তার কিছুটা আমাদের হয়তো জানা, আবার অনেকটাই অজানা। সবকিছুই সাক্ষী এই নদীর তীর।
গঙ্গার পাড়ে একটি সুন্দর রাম মন্দির দেখে ঢুকে পড়লাম সেই মন্দিরের ভেতরে। মন্দিরটি সত্যিই দেখতে খুব সুন্দর। মন্দিরে ঢুকেই যেটা দেখতে পেলাম, হনুমানজির মূর্তি, তার সাথে রয়েছে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি, আর ঠিক তার পাশেই আদি শঙ্করাচার্যের মূর্তি, আর একটু দূরে শিব মন্দিরও রয়েছে। ये क्या राम मंदिर है? हाँ, पूरा राम जी का सनातन धर्म का मंदिर है ये। अच्छा, सियापति रामचंद्र जी। सियापति रामचंद्र जी का। जी, हमारा नाम दीपक साहू जी है। हमारा घर कच्चापाड़ा में है। ये मंदिर हमने बनाने का उद्घाटन किया है। प्रभु का इच्छा, राम जी का इच्छा, भोलेनाथ का इच्छा है कि ये मंदिर बनाया जाए। এবার এসে পৌঁছলাম অসম বঙ্গীয় সারস্বত মঠে, স্বামী নিগমানন্দ পরমহংস মঠ। খুব সুন্দর এই মঠ, এবং পুরো মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত, এবং খুব সুন্দর লাগছে এই মন্দিরটার ভেতরে ঢুকে। নাটমন্দিরটা বেশ বড়, এবং দেয়ালের চারিদিকে সমস্ত মুনি ঋষিদের ফটো রাখা। এবার ফেরার পালা, তাই কালিশহর স্টেশনে চলে এসেছি।
হালিশহরের সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখলাম, ভালো লাগলো এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কলকাতার এত কাছে একটা ঐতিহাসিক শহর এবং তার দর্শনীয় স্থান কল্পনাতীত। একটি দ্রুত হালিশহর সফর করবার জন্যে একদিনের ট্রিপে এখানে আসাই যেতে পারে। শিয়ালদা থেকে 1 ঘন্টার লোকাল ট্রেনে হালিশহর যেতে সময় লাগে। সড়কপথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে হালিশহরে পৌঁছানো যায়। ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টস করবেন। আর যারা নতুন এই চ্যানেলটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য। ধন্যবাদ।